বন্ধুরা, আবারও চলে আসছি তোমাদের সামনে। আজকে আমরা পড়াবো হচ্ছে পদার্থের পঞ্চম অধ্যায়, পদার্থের অবস্থা এবং চাপ। তো দেখো, এখানে প্রথমেই দুইটা বিষয় আর কি, পদার্থের অবস্থা এবং হচ্ছে চাপ। তো পদার্থের অবস্থা তো সম্পর্কে তোমরা জানো, কঠিন, তরল, বায়বীয় এরকম অবস্থায় থাকতে পারে পদার্থগুলা। তো একটা পদার্থ আছে যেটা হচ্ছে তিন দশায় থাকতে পারে, কঠিন, তরল, বায়বীয়, এই তিন দশাতেই থাকতে পারে। তো সেই পদার্থটার নাম হচ্ছে পানি। ঠিক আছে? তো পানি যখন ফ্রিজে রাখি আমরা, তখন এরকম বরফ খণ্ডে পরিণত হয়। এই বরফ খণ্ডটাকে যখন হচ্ছে আমরা পাতিলে রেখে হিট দেই, তখন সেটা আস্তে আস্তে পানি হয়ে যায়, তরল হয়ে যায়। তো সেই তরলটাকে যদি আমি আরো হিট দিতে থাকি, যখন 100°C ক্রস করবে, তখন হচ্ছে সেটা বাষ্প আকারে উড়ে যেতে শুরু করবে। তার মানে পানি হচ্ছে এমন একটা পদার্থ যেটা একই সাথে তিনটা ফর্মে থাকতে পারে, কঠিন, বরফ, তরল হচ্ছে পানি, বায়ু হচ্ছে যেটা বাষ্প আকারে উড়ে চলে যায়। ঠিক আছে? যাক, পদার্থের অবস্থা নিয়ে আর বেশি বলা দরকার নাই, কারণ এটা আমাদের টপিক চ্যাপ্টারের মেইন ফোকাস না। আমাদের মেইন ফোকাস হচ্ছে চাপ। তো চাপটা দেখো, প্রেসার। চাপ, তোমরা চাপ দাও না? চাপ দেই, আমি তোমাদেরকে পড়াশোনার জন্য চাপ দেই, তোমার গার্ডিয়ান তোমাকে পড়াশোনার জন্য চাপ দেয়। এই চাপ না, এটা হচ্ছে মানসিক চাপ। এই আমরা যেগুলা করি, টিচাররা যেটা করি বা গার্ডিয়ান যেটা করে, সেটা হচ্ছে মানসিক চাপ, আর এটা হচ্ছে ফিজিক্যাল চাপ। ঠিক আছে? তা তুমি হচ্ছে একটা বড় একটা পাথর, সেটার মধ্যে ধাক্কা দিলা, চাপ দেওয়া মানে ধাক্কা দিলা আর কি। এরপরে ধরো যে একজন ঠেলা গাড়ি চালিয়ে যাচ্ছে, তো ওনাকে তুমি একটু হেল্প করলে, ধাক্কা দিয়ে একটু নিচ থেকে উপরে তুলতে সাহায্য করলো, এটা হচ্ছে চাপ। তো চাপের দেখো সূত্রটা হচ্ছে আমার P = F/A। এ হচ্ছে আমার, এ হচ্ছে ক্ষেত্রফল, আর এটা হচ্ছে বল। ঠিক আছে? তো এখান থেকে আমরা হচ্ছে চাপের সূত্রটা, চাপের সংজ্ঞাটা বলতে পারি যে একক ক্ষেত্রফলের উপর যেই পরিমাণ বল প্রয়োগ করা হয়, সেটা হচ্ছে আমার চাপ। তো দেখো এখানে P সমানুপাতিক 1/A, মানে চাপের সাথে এটার ক্ষেত্রফলের সম্পর্ক হচ্ছে 1/, ব্যস্তানুপাতিক। তো তার মানে ক্ষেত্রফল যদি কমে তাহলে প্রেসার বাড়বে, ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে হচ্ছে প্রেসার কমবে। তো এখন দেখি ক্ষেত্রফলটা কি। ক্ষেত্রফলটা হচ্ছে, ধরো এরকম একটা বড় পাথর বা একটা গাড়ি, তো তুমি হচ্ছে এভাবে এক হাত দিয়ে এভাবে ধাক্কা দিলা, পুশ দিলা। তো এই যে তোমার এই যে এরিয়াটা, এইটুকু কতটুকু জায়গা, এটা হচ্ছে আমার ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল কম বেশি সাথে এই চাপটা নির্ভরশীল, পরিবর্তনশীল। তা আমি যদি এক হাতে ধাক্কা দিই, তাহলে যেই পরিমাণ চাপ দিব, যদি আমি দুই হাত একসাথে করে ধাক্কা দিই, তাহলে চাপের পরিমাণ সমান হবে না। কারণ যখন আমি এক হাতে দিচ্ছি, তখন হচ্ছে এটার ক্ষেত্রফল কম। তো ক্ষেত্রফল কম হওয়া মানে প্রেসার বেশি। যখন দুই হাতে দিচ্ছি, তখন আমার ক্ষেত্রফল বেশি। তো ক্ষেত্রফল বেশি হওয়া মানে চাপটা কম। তো এটার তোমাদের বইয়ে একটা এক্সাম্পল দিছে যে একটা বড় একটা পাথর, এই পাথরটাকে হচ্ছে একটা বাচ্চা ছেলে ধাক্কাচ্ছে। তো প্রথমে দুই হাতে ধাক্কা দিতেছে, তারপরে বুক দিয়ে ধাক্কা দিতেছে, তারপরে এক হাতে ধাক্কা দিতেছে। তো বলো তো কোথায় সবচেয়ে বেশি চাপ হবে? যেখানে এক হাতে, মানে ফুল শরীরের শক্তিটা আমি এই যে অল্প জায়গার মধ্যে দিয়ে দিতেছি। বুঝেছো? তো তো এইভাবে আরো মজার একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দেখো। আমরা যখন শুয়ে থাকি বিছানার মধ্যে,
একটা মানুষ বিছানার মধ্যে শুয়ে আছে, তো সে অনেক আরাম ফিল করে। যখন বসে থাকে তখন আরেকটু কম আরাম ফিল করে। যখন দাঁড়ায় থাকে তখন সবচেয়ে বেশি কষ্ট হয়। যখন সে দাঁড়ায় থাকে তখন তার সবচেয়ে বেশি কষ্ট হয়। ঠিক আছে? এই যে আমি এখন দাঁড়ায় আছি, আমার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। আবার এই যে ক্লাসের ভিডিও বানাইতে গিয়া এই যে আমার ফ্যান বন্ধ, গরমের মধ্যে ঘাইমে পুরো ভিজে গেছি, কিন্তু কিছু করার নাই। এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত দাঁড়ায় থাকবো, গরমের মধ্যে কষ্ট করে ঘামে ভিজবো, এরপর আবার এটাকে এডিটিং করবো 2 ঘন্টা পর্যন্ত, তারপরে আপলোড দিব, এরপর হচ্ছে তোমরা দেখবা। কিছু করার নাই। তো আমি যেখানে ছিলাম, আমি যে যখন দাঁড়ায় আছি, তখন আমার ফুল বডির যে ওজনটা সেটা বহন করতেছে মাত্র 2টা পা। আমার এরকম 2টা পা, এই 2টা পা হচ্ছে আমার টোটাল বডিটাকে ক্যারি করতেছে। এই জন্য এই অল্প জায়গার মধ্যে আমি বেশি পরিমাণে চাপ দিতেছি। এই জন্য হচ্ছে আমার দাঁড়ায় থাকতে সবচেয়ে বেশি কষ্ট হয়। তো এরপরে যদি আমি বসি, চেয়ারে বসি, ঠিক আছে, আমি যদি চেয়ারে বসে পড়ি, তখন আমার চাপটা আরেকটু কমে যায়। কারণ আমি যখন চেয়ারে বসলাম তখন তো এটা চেয়ার, তো আমি এই যে এইভাবে বসলাম, হ্যাঁ, তো এই যে দেখো আমার এইটুকু, মানে আমার ফুল বডির এয়ারটা পড়তেছে এইটুকু। আমি চেয়ারে বসছি, তো ফুল বডির প্রেসারটা পড়তেছে এইটুকুর মধ্যে। তো এইটুকুর চেয়ে এইটুকুর ক্ষেত্রফল বেশি না? হ্যাঁ, এই জন্য হচ্ছে বসে থাকতে আরেকটু আরাম লাগে দাঁড়ানোর চেয়ে। এখন যদি তুমি হচ্ছে শুয়ে পড়ো, তাহলে একদম চিত্রে শুয়ে পড়লা, ফুল বডি সমান্তরালে বিছানার মধ্যে ছড়িয়ে পড়ছে, তখন এরিয়া অনেক বেশি, তখন অল্প জায়গার মধ্যে চাপ কম হয়। এই জন্য হচ্ছে শুয়ে থাকলে সবচেয়ে বেশি আরাম লাগে, বুঝছো? এই জন্য প্রবাদ বাক্য আছে না, যে বসতে দিলে শুইতে চায়, এই জন্য শুইতে চায়, শুয়ে থাকলে বেশি আরাম। তারপরে দেখো, আমরা এটার রিলেটেড ম্যাথ দেখি। ধরো বললো যে একজনের ওজন হচ্ছে তোমার 50 কেজি ওজন। 50 কেজি ওজনের একজন মানুষ যখন সে হচ্ছে শুয়ে থাকা অবস্থায় তার ক্ষেত্রফল হচ্ছে 0.9 মিটার স্কয়ার, আর দাঁড়ানো অবস্থায় ক্ষেত্রফল হচ্ছে 0.3 মিটার স্কয়ার। ঠিক আছে? তো দেখো শো অবস্থায় ক্ষেত্রফলটা বেশি। এখন বলছে যে একটা প্রশ্ন করলো যে কোন অবস্থায় চাপ বেশি হবে বা কোথায় চাপ কেমন হবে। তো দেখো আমি যদি করি, আমরা তো জানি যে P হচ্ছে F/A, তাই না? তো প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে P1 টা ধরি, যখন শুয়ে আছি আমি, তো F mg, তাই না? এটা আগে বের করে নিব আমরা, A1। তো এখানে n কত, 50 × 9.8, এ হচ্ছে আমার এই যে 0.9। এটা যদি আমরা হচ্ছে ক্যালকুলেটরে বসাই, 50 × 9.8 বাই হচ্ছে 0.9, আসে হচ্ছে 544, 44.44 এটা আসে, বুঝছো? আচ্ছা, তো এখন দেখি তো আমরা যে দ্বিতীয় ক্ষেত্রে কত হবে। দ্বিতীয় ক্ষেত্রে এটা তো A2, তাই না? এটা A2, এটা হচ্ছে A1। তো P2 কত হবে, mg/A2 সমান সমান 50 × 9.8 বাই হচ্ছে 0.3। এটা যদি বসাই তাহলে কত আসে,
এখানে আসে হচ্ছে 1633.33 এরকম আসে আর কি। ঠিক আছে, তো দেখো তো কোনটার ক্ষেত্রে চাপের পরিমাণটা বেশি হচ্ছে। দেখো এখানে 544.44 একক দিব হচ্ছে আমরা নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার। তো এই যে দেখো যখন আমি সে দাঁড়ায় আছে P2 দাঁড়ানো অবস্থায় তার চাপটা হচ্ছে 1633.33, আর যখন সে শুয়ে আছে তখন হচ্ছে 544। এই জন্য হচ্ছে তার আরাম লাগে, বুঝেছো? আচ্ছা, তো এরপরে দেখো আমরা যদি তোমাদের বইতে একটু প্রবেশ করি এবার, দেখো যে হচ্ছে 130 পৃষ্ঠা আর কি আমার বইয়ের। তো এখানে একটা एग्जांपल দিয়ে রাখছে যে ধরা যাক তোমার ভর 50 কেজি, তো তোমার শরীরের পিঠের দিকের ক্ষেত্রফল হচ্ছে 0.5 মিটার স্কয়ার এবং দুই পায়ের তলার ক্ষেত্রফল হচ্ছে 0.03 মিটার স্কয়ার। তো তুমি চিত হয়ে শুয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করো এবং দাঁড়িয়ে থাকলে কত চাপ প্রয়োগ করো। তো এইভাবে আমরা বের করবো আর কি, বুঝছো? আচ্ছা, এখন দেখো চাপের একক এবং ক্ষেত্রফলটা আমরা এককটা দেখি, মাত্রা। আচ্ছা, এখন দেখো চাপের একক এবং মাত্রাটা দেখি আমরা। P F/A না, তো F এর একক হচ্ছে নিউটন আর এরিয়া তো হচ্ছে মিটার স্কয়ার। তো নিউটন মিটার স্কয়ার বা লিখি যে আমরা হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। এটা হচ্ছে আমার চাপের ক্ষেত্র একক, এটা হচ্ছে আমার চাপের একক। এবার দেখো চাপের মাত্রা, তো মাত্রাটা দেখো হচ্ছে F এর মাত্রা হচ্ছে mL T ইনভার্স 2 আর এরিয়ার মাত্রা হচ্ছে L স্কয়ার, ওই যে মিটার স্কয়ার না, এখান থেকে আর কি। এখন যদি হচ্ছে আমরা এখানে কাটাকাটি করি তাহলে এখান থেকে একটা L চলে যাবে, থাকবে হচ্ছে mL ইনভার্স T ইনভার্স 2। ঠিক আছে, এটা হচ্ছে আমার চাপের মাত্রা। তো পরীক্ষা যখন আসবে তখন এই যে এমসিকিউর মধ্যে আসবে যে চাপের মাত্রা কোনটি, তখন এগুলো আমাদের মুখস্থ ভাষায় দিতে হবে। আর করে তো বের করে দেখবই, এখন তো শিখতেছি, কিন্তু পরীক্ষা যখন আসবে তখন তো আর করে বের করবো না, প্র্যাকটিস করতে করতে একদম মুখস্থ নিতে হয়ে যায়। তো এখানে আরেকটা বিষয় দেখো, ধরো এমসিকিউর মধ্যে আসছে যে চাপের মাত্রা কোনটি, এটা একটা অপশন দেয়া আছে, আরেকটা দেয়া আছে এটা ছাড়া, মানে থার্ড ব্র্যাকেট নাই। তো অ্যানসার কোনটা হবে? যেটার মধ্যে থার্ড ব্র্যাকেট আছে সেটা হবে। মাত্রার মধ্যে অবশ্যই থার্ড ব্র্যাকেট লাগবে, ঠিক আছে? আচ্ছা, চাপ নিয়ে যেটা বলতেছিলাম দেখো, তো চাপের আরো কিছু সুন্দর एग्जांपल দেই তাহলে মনে থাকবে। তোমরা তো হচ্ছে ইয়া ছিল চোরাবালি ছিল, চোরাবালি। চোরাবালি হচ্ছে ধরো এমন একটা জায়গা নদী বা সমুদ্রের মধ্যে যেখানে হচ্ছে বালি আর বালি, এটা অনেক গভীর। তো এখানে যদি তুমি পা রাখো তাহলে তুমি আস্তে আস্তে নিচে তলিয়ে যেতে শুরু করবা, একদম নিচে চলে যাবা। এটা হচ্ছে চোরাবালি। হ্যাঁ, তা আমি একবার হালকা পাত্রে পড়ছিলাম, মানে পুরা লুদ আছে না, লুদ আর কি। তো লুদের মধ্যে তুমি যেতে থাকবা আর তুমি কুল কিনারা নাই। এখন এই কন্ডিশনে তোমার বুদ্ধি কাটায় কাজ হচ্ছে অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট, তুমি যদি দাঁড়ায় থাকো, যদি তুমি এইভাবে দাঁড়ায় থাকো চোরার বালির মধ্যে, তাহলে চাপটা বেশি হচ্ছে এবং তুমি দ্রুত নিচে পড়ে যাবা। কিন্তু তুমি যদি শুয়ে পড়ো তাহলে হচ্ছে চাপটা কম হচ্ছে এবং তোমার নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা নাই, নাই বললেই চলে। তো এই জন্য যদি কখনো আল্লাহ না করুক, যদি কখনো চোরাবালির মধ্যে পড়ে যাও, তাহলে যেখানে থাকবা, যেই অবস্থা, ডিরেক্ট শুয়ে পড়বা, তাহলে আর ভিতরে যাওয়ার সম্ভাবনা নাই। আর যদি দাঁড়ায় থাকো তাহলে আস্তে 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 যত নড়বা তত ডুববা, এক সময় ঢুকতে ঢুকতে একদম নিচে চলে যাবো, তোমার আর খুঁজেও পাওয়া যাবে, বুঝছো? তো এরপরে দেখো লোহা আছে না, লোহা বা আলপিনের মাথা দেখবা যে একদম ছিদ্র করা থাকে। লোহা
লোহা যেদিকে পেরেক ঢুকানো হয় এই দিকটা দেখবা একটু চোকা করা থাকে, সুচালু করা থাকে। এটা কেন থাকে? ওই যে এরিয়াটা কম হবে, ক্ষেত্রফলটা কম হবে, চিকন হবে, এই জন্য হচ্ছে চাপ বেশি হবে, ফলে হচ্ছে দ্রুত কাঠের মধ্যে ঢুকবে। বা তুমি যেটা করতেছো, বুঝেছো? এই তো এরপরে দেখো হচ্ছে আমাদের ঘনত্ব। এরপর হচ্ছে ঘনত্ব। ঘনত্বকে আমরা প্রকাশ করি রো দ্বারা। রো ইজ ইকুয়াল হচ্ছে এম বাই ভি। ঠিক আছে? তো দেখো আমরা ফিজিক্সের মধ্যে কোনো কিছুর সংজ্ঞাই মুখস্থ করব না, সবগুলাই সূত্র থেকে বলা যায়। তো ঘনত্বের সংজ্ঞাটা হচ্ছে যে একক আয়তনের মধ্যে, ধরো এটা একক আয়তন, একক আয়তনের মধ্যে যেই যত কেজি থাকে আর কি, যত ওজন থাকে ভর, হ্যাঁ, একক আয়তনের ভরকে ঘনত্ব বলে আর কি। ঠিক আছে? ধরো এই যে এটা আমার পাত্র আছে একটা, এখন এটা ভর্তি পানি আছে। এখন তুমি যদি হচ্ছে এখানে ইয়ে করো, পানির মধ্যে 1 কেজি চিনি দাও। আচ্ছা এখানে পানি ভর্তি আছে, এই পানির মধ্যে হচ্ছে তুমি 2 চামচ চিনি দিলা, তাহলে এটা নাড়াইলা, মিক্স করলা। তো এই পাশে তুমি আরেকটা পাত্র নিলা, এখানে হচ্ছে সেম পানি, তো এখানে হচ্ছে তুমি 2 কেজি চিনি ঢাললা, তো নাড়াইলা, মিক্স করলা। তো বলো তো যে কোনটার ঘনত্বটা বেশি হবে, কোনটা বেশি ঘন হবে? অবশ্যই এটা। একক আয়তনের মধ্যে মানে সমপরিমাণ আয়তনের মধ্যে হচ্ছে আমার ভর যতটুকু আছে এটা হচ্ছে আমার ঘনত্ব। ঠিক আছে? ঘন আর কি, বাংলায় বলি ঘন, কতটুকু ঘন। তো এই ঘনত্বগুলো আমরা পড়বো হচ্ছে ধরো পানি, কেরোসিন, পারদ, স্বর্ণ, এগুলো আর কি। তো দেখো পানির ঘনত্ব হচ্ছে পানির ঘনত্ব হচ্ছে 1000। আবার কেরোসিনের ঘনত্ব 800। পারদের ঘনত্ব হচ্ছে 13,600। একক হচ্ছে কেজি পার মিটার কিউব। তো দেখো পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, কেরোসিনের হচ্ছে 800, পারদের হচ্ছে 13,600। তো দেখো তো পানি আর কেরোসিন যদি তুমি কম্পেয়ার করো, তাহলে কোনটা বেশি পাতলা, কোনটা বেশি ঘন? অবশ্যই পানি। কেরোসিন কিন্তু অনেক পাতলা। এখানেই তোমার সব হচ্ছে রহস্য লুকায়িত আছে। কেজি পার মিটার কিউব, মিটার কিউব মানে একক আয়তন আর কি। বা তুমি কম্পেয়ার করে দেখো যে কেরোসিনটা কতটা পাতলা। হ্যাঁ, কারণ কারণ হচ্ছে তার ঘনত্ব কম, একদম পাতলা। পানি তো তাও একটু হলেও ঘন আছে। তো এইভাবে তুমি যদি মধু কল্পনা করো, মধু, তো মধু দেখবা যে আরো ঘন পানির চেয়ে, এটার ঘনত্ব আরো বেশি। ঠিক আছে? তো এরপর ধরো যে পারদ, পারদের ঘনত্ব হচ্ছে 13,600। এটা তরল পদার্থ একটা, 13,600। তো এটার সাথে কম্পেয়ার করে দেখো তো, এটার চেয়ে 13.6 গুণ বেশি। এরপর ধরো যে স্বর্ণ, হ্যাঁ, স্বর্ণ দেখবা স্বর্ণের ঘনত্ব অনেক বেশি। স্বর্ণ দেখবা এরকম, এতটুকুর মধ্যে 1 কেজি। এরপর ধরো যে স্বর্ণ, সোনার ঘনত্ব হচ্ছে 19.30। ঠিক আছে? কেজি পার মিটার কিউব আর কি। তো দেখো তো এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে স্বর্ণের ঘনত্ব। তো তার মানে আমার এটা বোঝাচ্ছে যে ধরো 1 কেজি পানি যদি হয় এইটুকু এরিয়া, তাহলে 1 কেজি কেরোসিন, আচ্ছা এটা ধরো
তাহলে দেখো 1 কেজি কেরোসিন যদি হয় এইটুকু, পুরোটা হচ্ছে কেরোসিন নিছে 1 কেজি, আর পানি আরেকটু কম, কারণ যেহেতু তার ঘনত্ব বেশি, অল্প জায়গার মধ্যে বেশি আসছে। এরপর ধরো পারদ, তো পারদ হচ্ছে তোমার এই যে এইটুকু ছোট পাত্রের মধ্যেই 1 কেজি আইটে গেছে, ছোট পাত্রের মধ্যেই 1 কেজি আইটে গেছে। এরপর ধরো যে স্বর্ণ, হ্যাঁ স্বর্ণ এই 1 কেজি, এইটুকু 1 কেজি, এইটুকু 1 কেজি। এইটা হচ্ছে আমার ঘনত্বের খেলা। আমি একবার হচ্ছে ল্যাবের মধ্যে, আমার ঠিক মনে নাই যে কলেজ ল্যাবে নাকি ভার্সিটি ল্যাবে, মনে নাই সঠিক, তো এরকম একটা বোতলের মধ্যে এরকম একটা ছোট শিশির মধ্যে কিছু রাখা ছিল আর কি। তো আমি হচ্ছে পানির মতো ভেবে, হালকা বোতল ভেবে এমনি আঙ্গাইছে, উপরে তুলছি। আঙ্গানি বুঝলে তো আর নোয়া খেলে মানুষ বুঝবে না, এই জন্য উপরে তুলছি বলতেছে আর কি। তো আমি যখন আঙ্গাইছি তখন আমার এত ভারী লাগছে, মনে হয় আমি বড় একটা পাথর আঙ্গাইতেছি। হ্যাঁ, কল্পনা করো যে এইটুকু, এইটা, তো এইটার মধ্যে দুইটা বোতল আছে এরকম, একটার মধ্যে পানি আর একটার মধ্যে হচ্ছে পারদ। তুমি যদি দুই হাতে আঙ্গাও, উপরে তুলো, তাহলে দেখ তখন বুঝতে পারবে আসলে যে দুইটার মধ্যে তফাৎটা কি। হ্যাঁ, যেটার মধ্যে পানি রাখছো এটা হয়তো এতটুকুর মধ্যে, এখানে কতটুকু, আমি ধরলাম যে ধরো 100 গ্রাম, সাপোজ 100 গ্রাম, এখানে 100 গ্রাম ধরছে। তো তুমি যদি সেমটাই হচ্ছে ইথারের যে সেমটা হচ্ছে যে পারদ আছে, সেমটা হচ্ছে যে পারদ আছে, পারদের যে বোতলটা আছে এটা তুমি নেও, তাহলে এটার মধ্যে 1 কেজির উপর আছে, 1 কেজির উপরে। তো এটা কত হালকা, আর 1 কেজি একটা জিনিস উপরে তোলা কত ওজন, তাই না? এই হচ্ছে ব্যবধান। পানি এইটুকুর জায়গার মধ্যে মাত্র 100 গ্রাম নিতেছে, আর এইটুকু জায়গার মধ্যেই পারদ নিতেছে হচ্ছে 1 কেজির বেশি। বুঝেছো? স্বর্ণ, স্বর্ণ হচ্ছে আরো বেশি, 19.30, সবচেয়ে বেশি স্বর্ণ এইগুলোর মধ্যে আর কি। তো স্বর্ণ কি করবে, এইটুকুর মধ্যে 1 কেজি এটে যাবে। ঠিক আছে, এই ছিল আমাদের ঘনত্বের খেলা। তো দেখো ঘনত্ব নিয়ে আরো যদি ইন্টারেস্টিং এক্সাম্পল দেই, ধরো 1 কেজি তুলা আর 1 কেজি লোহা, দুইটার ওজন সেম না? ওজন সেম কিনা, কিন্তু দুইটা আয়তন কতটুকু নিছে। এটা অনেক সময় মজা করে প্রশ্ন করে যে 1 কেজি তুলার ওজন বেশি নাকি 1 কেজি লোহার ওজন বেশি, তো মানুষ বলে যে লোহার ওজন বেশি। আসলে কি তাই? দুইটাই তো 1 কেজি, ওজন তো সমান, কিন্তু পার্থক্য হচ্ছে আয়তন। 1 কেজি তুলা হয়তো এতটুকু আয়তন নেবে, কিন্তু 1 কেজি লোহা হয়তো এতটুকু আয়তন নেবে। ঠিক আছে, এই হচ্ছে ঘনত্ব। বুঝেছো? মধু, 1 কেজি মধু আর 1 কেজি পানি, দুটোর ঘনত্ব সমান হবে না। বুঝেছো? এই আর কি। তো এইভাবে ধরো এখানে তো আমরা প্লবতা পড়বো, যে কাঠের নৌকা কিভাবে পানিতে ভাসে, কাঠ কিভাবে পানিতে ভাসে, এগুলো পড়বো। তো একটা কাঠের ঘনত্ব আর লোহার ঘনত্ব কি সেম? অবশ্যই সেম না। তুমি যদি বলো 1 কেজি লোহা, এইটুকু এরিয়া 1 কেজি লোহা, যদি বলো যে 1 কেজি কাঠ, এত বড় একটা কাঠ, হ্যাঁ, তো দুইটার ঘনত্ব কি সেম? অবশ্যই সেম না, কারণ দুইটা দেখুন এক ওজন সমান, কিন্তু কাঠেরটার আয়তন হচ্ছে এত বিশাল আর লোহারটা হচ্ছে এতটুকু। ঠিক আছে, তো ছোট্ট বন্ধুরা এবার দেখো আমরা হচ্ছে একটা উদাহরণ দেখবো। তোমাদের বইতে আছে উদাহরণ যে 1 কেজি পানিতে 0.25 কেজি লবণ গুলে নেওয়ার পর তার আয়তন হলো 1200। এই পানির ঘনত্ব কত হবে? 1 কেজি পানি, 1 কেজি m ইকুয়াল হচ্ছে 1 কেজি, এরপর হচ্ছে এখানে আরো অ্যাড করছে কত, 0.25 হচ্ছে 25 কেজি লবণ অ্যাড করছে, তাহলে মোট কেজি কত হচ্ছে 1.25। এটা হচ্ছে আমার m। ঠিক আছে, এটা যোগ করার ফলে আয়তন হচ্ছে b হচ্ছে 1200 সিসি। এই সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার
আচ্ছা আচ্ছা, এইসিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার, ঠিক আছে। তো কিউবিক সেন্টিমিটারটা মানে হচ্ছে, ধরো তোমার এরকম একটা থাকলো, বললো যে 100 সেন্টিমিটার, তখন এটাকে তুমি মিটারে কেমনে কনভার্ট করো? লিখো যে 100 ইনটু 10^2 মিটার, তাই না? 1 সেন্টিমিটারকে আমরা এভাবে লিখতে পারি না, 10^2 মিটার লিখতে পারি কি না? 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার, তাহলে সুতরাং 1 মিটার সমান, সুতরাং 1 সেন্টিমিটার সমান 1/100 মিটার, তাই না? এই 1/100 কে লিখতে পারি হচ্ছে আমরা 10^2 মিটার। এগুলো পারো তো তোমরা? পারো। তো 1/100 কে লিখতে পারি আমরা, তো 1/100 কে লিখতে পারি আমরা হচ্ছে 10^2, আর ধরো কোথাও যদি থাকে যে 1/1000 1000, তাহলে কি লিখতে পারি হচ্ছে আমরা 10^3। মানে 1 থাকলে হচ্ছে 10 দিয়া জয়টা শূন্য থাকবে, এত সংখ্যা বসায় দিবা, যেখানে আমরা 3 বসায় দিছি, এখানে দুটো শূন্য ছিল, আমরা এখানে 2 বসায় দিছি, ঠিক আছে। তো দেখো ছোট্ট বন্ধুরা, এই যে আমাদের এটা পাইলাম 10^2, তো এখন বলছে কিউবিক সেন্টিমিটার। কিউবিক সেন্টিমিটার মানে হচ্ছে এই সেন্টিমিটারের উপরে কিউব হবে, মানে সেন্টিমিটার 3 বার, ঠিক আছে। মানে 100 ইনটু 10^2 ইনটু 10^2 ইনটু 10^2 এরকম। তো তার মানে কি আসবে 100 ইনটু 10^6, ঠিক আছে। তো আমরা এত কাহিনী না করে, আমাদেরকে যেহেতু বলছে কিউবিক সেন্টিমিটার, তার মানে আমরা এই যে এটাকে কিউব করে দিব। তো কিউব করলে কত আসতেছে? 10^6 মিটার কিউব। এই 100 কিন্তু কিছু না, 100টা হচ্ছে আমি শুধু বোঝানোর জন্য দিলাম আর কি, 100 তো সাথে রাখলাম আর কি। আমাদের মেইন না হচ্ছে এটা আর কি, যে সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 10^2 কে আমরা কিউব করব, তারপরে 10^6 আসছে, এটাকে বলি যে সিসি, কিউবিক সেন্টিমিটার। তো এখন বলো তো ছোট্ট বন্ধুরা, এখানে আমরা কি লিখতে পারি? 1200 ইনটু এসিসির পরিবর্তে লিখতে পারি 10^6 মিটার কিউব। ওই যে আমরা এখানে পাইছিলাম না 10^2 কিউব, 10^2 মিটার কিউব ইজ ইকুয়াল হচ্ছে 10^6 মিটার কিউব। ওকে, তো এবার দেখো আমরা রো পাই, ভি পাই গেছি, এম পাই গেছি। তো আমাদের প্রশ্ন ছিল যে পানির ঘনত্ব এখন কত হয়েছে। তো এখন ঘনত্ব আমরা বের করতে পারবো না, আমরা তো জানি যে রো ইজ ইকুয়াল হচ্ছে এম বাই ভি, এম বাই ভি, তাহলে বা রো ইজ ইকুয়াল হচ্ছে এম কত এখানে 1.25 বাই হচ্ছে 1200 ইনটু 10^6, ঠিক আছে। এটাকে যদি হচ্ছে আমরা ক্যালকুলেটরের মধ্যে বসাই তাহলে কত আসে দেখি, 1.04 ইনটু 10 কিউব কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে আমার পানির ঘনত্ব, ঠিক আছে ভাইরা। তো এবার দেখো পরের একটা প্রশ্ন বলছে যে জর্ডানের ডেড সি এর ঘনত্ব 1. রো হচ্ছে 1.24 কেজি পার লিটার, কেজি পার লিটার। তো সমুদ্রে 1 কেজি পানির আয়তন কত? বুঝছো? এম হচ্ছে 1 কেজি, ঠিক আছে। এখন বলছে আয়তন কত, ভি ইজ ইকুয়াল হোয়াট, আমাদেরকে ভি বের করতে বলছে। এই যে রোটা আছে না, রো তো এখানে আছে কেজি পার লিটার, কিন্তু একক থাকবে হচ্ছে কেজি পার মিটার কি। তো তো দেখো লিটার আছে না কেজি পার লিটার, এই লিটারের মধ্যে হচ্ছে আমার মিটার কিউব আনতে হবে। তো 1 লিটার
1 লিটার বা 1000 সিসি, 1 লিটার হচ্ছে 1000 সিসি আর কি। তো 1000 সিসি সমান কত? 1000 ইন্টু 10⁻6 সমান সমান, এই যে এখানে 3টা শূন্য আছে না, এখানে 10⁻6 আছে, তো এই 3টা শূন্য এখান থেকে 3 খেয়ে দিবি, 3 শেষ করে দিবি, তাহলে থাকবে হচ্ছে 10⁻3 মিটার কিউব। তো এই যে দেখো এখন আমরা পেয়ে গেছি, তাহলে সুতরাং রো ইজ ইকুয়াল হচ্ছে আমার এখানে 1.24 কেজি, 1.24 ইন্টু 10⁻3 কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে আমার রো। এখন আমরা কি জানি? এখন আমরা জানি রো ইজ ইকুয়াল হচ্ছে m/v, বা v ইজ ইকুয়াল হচ্ছে m/রো সমান m কত এখানে? m হচ্ছে আমার 1 কেজি, আর রো হচ্ছে 1.24 ইন্টু 10⁻3। এখানে যদি হচ্ছে আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে দেখি। এখানে ক্যালকুলেশন করলে দেখো আসে 0.81 ইন্টু 10⁻3 মিটার কিউব, ঠিক আছে? এত মিটার কিউব, 0.81 ইন্টু 10⁻3 মিটার কিউব। তো এটার পরিবর্তে আমি লিখতে পারি যে 0.81, এইটুকুর পরিবর্তে লিটার লিখতে পারি, হ্যাঁ, এত লিটার। আচ্ছা, এরপরে দেখো টপিক হচ্ছে আমাদের, এরপর হচ্ছে 5.2.1 দৈনন্দিন জীবনে ঘনত্বের গুরুত্ব বা ব্যবহার আর কি। তো ঘনত্বের ব্যবহার দেখো, আমরা যে ভাত রান্না করি না যখন, বা পানি বয়েল করি, সিদ্ধ করি, তখন পানিটা আসলে কিভাবে গরম হয়? পাতিলের যে নিচের জায়গাটুকু আছে, তলাটা, এই জায়গাটুকু হচ্ছে গরম হয়। গরম হওয়ার ফলে নিচের যে পানিটা আছে সেটা গরম হয়, তখন তার ঘনত্ব কমে যায়, ফলে উপরে উঠে যায়, পরে উপরে ঠান্ডা পানিটা আবার নিচে আসে, এভাবে চলতে থাকে, ফলে হচ্ছে টোটাল পানি গরম হয়ে যায় এবং ভাত সিদ্ধ হয়। তো একটা বিষয় বলে রাখি ভাইরা, যে গরম পানির ঘনত্ব ঠান্ডা পানির ঘনত্বের চেয়ে কম, ঠিক আছে? আমরা কিন্তু কেমিস্ট্রির মধ্যে রাসায়নিক বন্ধনের মধ্যে পড়াইছি যে পানির অণুগুলো সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে। তো যখন হচ্ছে আমি হিট দেই, তাপ দেই, তখন এই বন্ধনগুলো ভেঙে যায়, তখন দেখবা হালকা হয়ে যায়, হ্যাঁ, পানি একদম পাতলা হয়ে যায়। গরম ঠান্ডা পানিতে একটু ঘন থাকে, ঘনত্ব বেশি থাকে। গরম পানি একদম ঘনত্ব, গরম পানি ঘনত্ব কম থাকে, খুবই পাতলা। তো এই যে আমরা বললাম না ভাত রান্না করি, হ্যাঁ, তুমি দেখবা ভাতের পাতিল যখন একটু উপরে তুলো, ঢাকনা যখন পড়ে যায়, তখন দেখবা যে বারবার এরকম হচ্ছে, এরকম উপর নিচ উপর নিচ, নিচের গুলো উপরে যাচ্ছে, উপরের গুলো নিচে যাচ্ছে, এরকম চলতে আছে। এইভাবে হচ্ছে আমাদের ভাত সিদ্ধ হয়, ঠিক আছে? তো এইভাবে আরেকটা, এইভাবে দেখো, তো পুকুরে যখন গোসল করো না গরমের দিন, তখন দেখবা যে উপরের পানিটা খুবই গরম, কিন্তু নিচের পানিটা খুবই ঠান্ডা। তো যখন মাছ পুকুরে নামছো, তখন দেখবা যে এখানে গরম লাগতেছে, নিচে ঠান্ডা লাগতেছে। কেন? কারণ ওই যে সূর্যের তাপে উপরের অংশটুকু হচ্ছে গরম হয়েছে,
উপর অংশটুকু গরম হয়েছে এবং ঘনত্ব কমে গেছে, কিন্তু নিচের অংশটুকুর ঘনত্ব বেশি, সেটা গরম হইতে পারে না। ঠিক আছে? তো দেখবা যে এখন তো মাছের সময় মেবি, হ্যাঁ, বন্ধের মধ্যে মাছ মারার সময়। তো দেখবা যে ছোট ছোট যে পানি থাকে না, অল্প পানি, এইটুকু, যেসব ক্ষেতের মধ্যে ঘন্টা পানি, এইটুকু পানি, ওই ক্ষেতগুলোর মধ্যে দুপুর রোদের সময় একটু হেঁটে দেখে তো কেমন লাগে, মনে হবে যে একদম ফুটন্ত পানির মধ্যে পা রাখতেছো, হাঁটাই যায় না। ওই সময়গুলোতে কি করে, মাছের গরমে বাঁচতে পারে না, তখন একটা কর্নারে একটু গর্ত করে এখানে কিছু কাঁঠাল দেয়, আবর্জনা দিয়ে রাখে, ডালপালা, তখন এখানে ছায়া থাকে, তো পুরো ক্ষেতের মাছ হচ্ছে এই ছায়ার নিচে এসে জমা হয়, ফলে আমরা হচ্ছে এই মাছগুলো ধরি। ঠিক আছে? আমরা পুকুরে নামি, তখন হচ্ছে পানির লেভেল অনেক বেশি, তো এই জন্য হচ্ছে নিচের একটু ঠান্ডা থাকে, উপরেরটা হচ্ছে গরম থাকে। তো আরো মজার একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দেখো, যে হচ্ছে যখন আমরা ডিম চেক করি, একটা পাতিলের মধ্যে অথবা একটা পাত্রের মধ্যে পানি নিয়ে হচ্ছে তুমি একটা ডিম রাখলা, তো ডিমটা যদি হচ্ছে পচা থাকে, নষ্ট থাকে, তাহলে এটার ঘনত্ব কমে যায়, ফলে হচ্ছে ডিমটা উপরে ভাসে, পানির উপরে ভাসে। তো ডিম যদি পানির মধ্যে রাখো, যদি সে পানির মধ্যে ডুবে যায় তাহলে ডিমটা ভালো, আর যদি উপরে ভেসে থাকে তাহলে হচ্ছে পচা। ঠিক আছে? কারণ পানির ঘনত্বের চেয়ে ডিমের ঘনত্ব কমে গেছে, এই জন্য সে উপরে ভেসে উঠছে। তো এরপরে দেখো যে আমরা যে ফানুস উড়াই বা হচ্ছে বেলুন উড়াই, মাছ ঘুরি উড়াই, এগুলোর মধ্যে হচ্ছে হিলিয়াম বা হাইড্রোজেন গ্যাস ভরে দেওয়া হয়। এমন গ্যাসগুলো ভরা হয় যেগুলোর ঘনত্ব বায়ুর ঘনত্বের চেয়ে কম, এজন্য হচ্ছে উপরে ভাসতে পারে। তো তুমি চাইলে একটা বেলুনের মধ্যে মুখ দিয়ে যে ফু দিয়ে যদি তুমি হাওয়া ভরে এটাকে উপরে উড়াইতে চাও, উঠবে না উপরে, কারণ এটার ঘনত্ব বায়ুর ঘনত্বের সমান। ঠিক আছে? তো ওইগুলাই উপরে উঠবে যেগুলো হচ্ছে ঘনত্ব কম, হালকা, হাইড্রোজেন, হিলিয়াম, এগুলো। ছোট্ট বন্ধুরা, তোমাদের সামনে আবারও হাজির হয়েছি পঞ্চম অধ্যায়ের বাকি অংশটুকু নিয়ে। তো দেখো, আজকে আমাদের বিষয়গুলো হচ্ছে যে চাপ কিভাবে আমাদেরকে ইনফ্লুয়েন্স করে আর কি। হ্যাঁ, তো ধরো আমরা যখন পরিবেশে থাকি, এই যে আমি এখন আছি এখানে বা তুমি আসো, তো তোমার কিন্তু হচ্ছে পরিবেশে একটা বায়ু একটা চাপ দিচ্ছে, তো তুমিও সেই পরিমাণ চাপটাই দিচ্ছ, এই জন্য হচ্ছে প্লাস মাইনাস করে জিরো হয়ে যায়, এত বেশি চাপ আমরা ফিল করি না। কিন্তু যখন আমরা হচ্ছে পানিতে নামি, তখন এই চাপটা আরো বেশি হয়। পানির যত গভীরে যাওয়া শুরু করি, চাপের পরিমাণটা আরো বেশি চাপের পরিমাণটা তত বাড়তে থাকে। ঠিক আছে? তো ধরো বায়ুতে হচ্ছে আমাদের শরীরে 1 অ্যাটমসফিয়ার চাপ দেয় আর কি, এটাকে বলি আমরা 1 অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে? এই পরিমাণ চাপটা হচ্ছে বায়ু আমাদেরকে দেয়। তো চাপের একক অনেকগুলো একক আছে, দেখো, একটা হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, এটা একটা চাপের একক। এরপর আরেকটা আছে এটিএম, এরপর আছে হচ্ছে প্যাসকেল। ঠিক আছে? নিউটন পার মিটার স্কয়ার, এটিএম, প্যাসকেল। তো দেখো এখানে আবার 1 এটিএম সমান 1 এটিএম সমান 101/325 প্যাসকেল। ঠিক আছে? এটা তো সংখ্যাটা অনেক বড়, এই জন্য হচ্ছে আমরা ভাগ ভাগ করে পড়ি আর কি, 101/325। ঠিক আছে? তো দেখো ভাইরা, যে 1 এটিএম সমান হচ্ছে 101/325 প্যাসকেল। তো পরিবেশ হচ্ছে আমাদেরকে 1 এটিএম চাপ দেয়, তা আমরা যদি সেটাকে হচ্ছে প্যাসকেলে কনভার্ট করি তাহলে হচ্ছে আসে এটা আসে। ঠিক আছে? তো এটা একটু মনে রাখবে এইভাবে, 101/325 প্যাসকেল। তো দেখো আমরা হচ্ছে যখন পানির মধ্যে নামি, পানির মধ্যে যত নিচে যে যাওয়া শুরু করি তত হচ্ছে চাপ বাড়তে থাকে, গভীরতা যত বাড়ে চাপের পরিমাণ তত বাড়তে থাকে।
তো প্রতি 10 মিটারে, প্রতি 10 মিটার যদি আমি নিচে নামি, প্রতি 10 মিটারে হচ্ছে 1 atm করে চাপ বৃদ্ধি পায়, ঠিক আছে? বুঝেছো? তো প্রতি 10 মিটার হচ্ছে আমার 1 atm করে চাপ বৃদ্ধি হচ্ছে। এটা মানে হচ্ছে ধরো তুমি এই যে এটা একটা বড় সমুদ্র, এখন এইটুকু ধরো দূরত্ব হচ্ছে আমার 1000 মিটার, ঠিক আছে? তো এখন এখানে তো তোমার হচ্ছে বায়ুতে যখন আছে তুমি, তো এইটুকু ধরো হচ্ছে 10 মিটার, এইটুকু 10 মিটার, এইভাবে ধরো 10 10 করে অনেকগুলো ভাগ আছে, 10 10 10, ঠিক আছে? তো এই জন্য এখানে ছিল 1 atm, তো পরে আবার 10 মিটার বাড়ছে, মানে ধরো এখানে 20 হয়েছে, তো এখানে হয়ে যাবে 2 atm, এখানে 30 মিটার, এখানে 40 মিটার, এখানে হচ্ছে 50 মিটার, ঠিক আছে? মানে প্রতি 10 মিটার করে হচ্ছে আমার চাপের পরিমাণটা 1 করে বৃদ্ধি পাবে, 1 1 করে আস্তে আস্তে বাড়তে থাকবে। তো পানির চাপটা কিন্তু অনেক বেশি হয়, হ্যাঁ? যদি হচ্ছে তুমি পানির মধ্যে অনেক গভীরে যাওয়া শুরু করো, একটা সময় দেখবা যে এত বেশি চাপ দিচ্ছে তুমি বেঁচে থাকতে পারতেছো না। এই জন্য দেখবা হচ্ছে ডুবুরিরা সিলিন্ডার ইউজ করে, হ্যাঁ, অক্সিজেন সিলিন্ডার ইউজ করে, বা আরো হচ্ছে বিভিন্ন জ্যাকেট ইউজ করে তার একদম নিচে গিয়ে বিভিন্ন মণিমুক্তা সংগ্রহ করে নিয়ে আসে। এরপরে যখন কোনো জিনিস হারায় যায় তখন হচ্ছে ডুবুরিরা ডুব দিয়ে যন্ত্রপাতি নিয়ে যায়, ডুব দিয়ে এগুলো উদ্ধার করে নিয়ে আসে। ওইখানে ওরা এমন সিস্টেম করে যায় যাতে হচ্ছে ওইখানে যে পানি যে চাপটা দিতেছে সেই চাপটা যেন হচ্ছে মিনিমাইজ করতে পারে, মানে সেই চাপটা যেন তারা হচ্ছে ক্যান্সেল করে দিতে পারে, ঠিক আছে? এই জন্য যে তারা বেঁচে থাকে। আর যদি একদম একটা সুস্থ মানুষকে নিয়ে তুমি একদম পানি বহু গভীরে ছেড়ে দাও, এই মানুষটা চাপেই মারা যাবে, পানির যে চাপ আছে সেই চাপেই মারা যাবে। তো এই জন্য দেখবা যে সমুদ্রের বিভিন্ন লেয়ার আছে, তো মাছ যে আছে, মাছ সামুদ্রিক মাছগুলো পানির বিভিন্ন লেয়ারে থাকে, হ্যাঁ? ধরো আমরা বলি না যে ধরো পুঁটি মাছ, তারপরে দারুন্দা, এই মাছগুলো দেখবে একদম পানির উপর ভাসে, একদম এতটুকু লেয়ারের মধ্যে চলাচল করে। তুমি যদি আরেকটু নিচে যাও তাহলে দেখবে এখানে রুই কাতলা এই মাছগুলো থাকতেছে। তুমি যদি আরেকটু নিচে যাও, একদম যখন পুকুরের নিচে যাবা তখন দেখবা যে সেখানে হচ্ছে ওই টাকি মাছ, লাইটটা মাছ আর কি, তারপরে চিংড়ি, হ্যাঁ, এরপরে ধরো যে ওই গুতি সিরকা, মানে যে মাছগুলো হচ্ছে লুদের সাথে কানেক্টেড থাকে, নিচে থাকে, এগুলো ঘাস খায়, মাটি খায়। তো এই যে দেখো লেয়ার করা আছে আস্তে আস্তে, তো তার মানে কি দাঁড়াবে, পুঁটি মাছ হচ্ছে সবচেয়ে কম চাপ সহ্য করতে পারে, এই জন্য সে হচ্ছে পানির উপরে থাকে। তুমি যদি আরেকটু নিচে যাও সেখানে বড় মাছগুলো থাকে, ওরা হচ্ছে আরেকটু বেশি চাপ সহ্য করতে পারে। একদম নিচের লেয়ারে যারা থাকে, ধরো টাকি মাছ, তারপরে হচ্ছে চিরকা মাছ, তো ওরা অনেক বেশি চাপ সহ্য করতে পারে, এই জন্য তারা নিচে থাকে, ঠিক আছে? এইভাবে সামুদ্রিক অনেক প্রাণী আছে, শুধু মাছই না, অনেক প্রাণী আছে, ওরা হচ্ছে বিভিন্ন লেয়ারে থাকে, একদম নিচের লেয়ার ওরা থাকে যারা হচ্ছে খুব বেশি চাপ সহ্য করতে পারে, ঠিক আছে? তো এবার হচ্ছে আমরা বইয়ের মধ্যে দেখি কি বলছে। আচ্ছা দেখো চাপগুলা কেমন হয়। আমরা তো জানি যে P হচ্ছে F/A, তাই না? বা F হচ্ছে PA, তাই না? তো এখন এই যে F টা আছে না, এই F এর পরিবর্তে আমরা লিখতে পারি F হচ্ছে mg, তাই না? তো ধরো এটা হচ্ছে একটা পাত্র, এই পাত্রের মধ্যে একটু পানি আছে, আমি হচ্ছে এখানে পাত্রটাকে এভাবে ডুবিয়ে রাখলাম,
পাত্রটাকে এভাবে ডুবিয়ে রাখলাম, এইটুকু যে দূরত্বটা সেটা হচ্ছে আমার h, পানি থেকে এই দূরত্বটুকু হচ্ছে আমার h। এখন আর এটা হচ্ছে এরিয়া, আয়তন, ঠিক আছে, এটা হচ্ছে এরিয়া। তো দেখো এরিয়াটা মানে হচ্ছে এরকম একটা আমার পাত্র আছে, এরকম পাত্র। তো এই যে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের যে ক্ষেত্রফলটা আছে সেটা হচ্ছে ধরো একটা মান দেওয়া আছে, যে ধরো 5 মিটার স্কয়ার। তো এটার উচ্চতা ধরো 5 মিটার, উচ্চতা 5 মিটার, আর এটা হচ্ছে 5 মিটার স্কয়ার। তো তার মানে এটা হচ্ছে h উচ্চতা, আর এটা হচ্ছে আমার a এরিয়া, ক্ষেত্রফল। তো দেখো তো এটার এরিয়াটা যদি হয় 5 মিটার, তাহলে এটার উচ্চতা কত? 5 মিটার, তাইলে আচ্ছা তাহলে দেখো এটা এরিয়াটা যদি হয় হচ্ছে 5 মিটার স্কয়ার, আর এটার উচ্চতা হচ্ছে 5 মিটার, তাহলে এখানে এই টোটালটার আয়তন কত হবে? মানে টোটালটার মধ্যে কতটুকু জায়গা আছে? 5 গুণ 5 গুণ 5 5 এ 25 না? টোটাল আয়তন v হবে a ইনটু h। এটা হচ্ছে ক্ষেত্রফল, এটা হচ্ছে উচ্চতা, তাহলে 5 ইনটু 5 সমান হচ্ছে 25 মিটার কিউব। এই হচ্ছে আয়তনের একক মিটার কিউব। বুঝেছো? সমস্যা আছে কোনো? আবার একটু বলি, দেখো যে এটা হচ্ছে আমার এরিয়া, তো এরিয়ার সাথে যদি আমি উচ্চতা গুণ করি তাহলে হচ্ছে আমি ক্ষেত্র আয়তন পেয়ে যাব। ঠিক আছে, আমি তোমাদেরকে সুন্দর একটা एग्जांपल দিই। দেখো এই যে এটা আছে না আমার হাতে, এটা হচ্ছে একটা ঝুড়ি, তো কলমদানি আর কি। তা আমি যে এখানে বলতেছি যে এরিয়াটা হচ্ছে 5 মিটার স্কয়ার, মানে এটা হচ্ছে 5 মিটার স্কয়ার, এটা হচ্ছে 5 মিটার স্কয়ার, আর এইটুকু এই উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা। তা আমি যদি মাপতে চাই যে এটার মধ্যে টোটালটার আয়তন কত, মানে এখানে কতটুকু জায়গা আছে, তাহলে এই যে এখানে এটার যে মানটা, এটা আর হচ্ছে এটার যদি গুণ করি তাহলে টোটালটা পেয়ে যাব। এটা হচ্ছে আমার আয়তন। ঠিক আছে, ধরো আমি 25 ml পাইলাম, তার মানে এখানে হচ্ছে আমার 25 ml পানি ধরবে। আমি 5 লিটার পেলাম, তার মানে এখানে আমার 5 লিটার পানি ধরতে পারবে। ঠিক আছে, তো এখানে আমরা যে তরলের মধ্যে প্লবতা পর্ব, চাপ পর্ব, এই সবগুলো বিষয় হচ্ছে এই ধরনের বস্তুর ক্ষেত্রে, যে আমি পানির মধ্যে এরকম একটা পাত্রের মধ্যে এরকম একটা পাত্রের মধ্যে, বড় পাত্রে এখানে পানি আছে, সেখানে হচ্ছে আমি এরকম ছোট একটা পাত্র রাখছি। তা আমি দেখবো সেটা হচ্ছে কতটুকু ডুবে থাকে বা হচ্ছে কতটুকু ভেসে থাকে। ঠিক আছে, তারপর দেখো তো দেখো এই যে এখানে m আছে না, m এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে ah রো। ঠিক আছে, ইনটু g। আচ্ছা তো দেখো এখানে যে আমার m আছে না, m এর পরিবর্তে আমরা কি লিখব? তাহলে হচ্ছে আমরা তো এটা করছি না যে রো ইজ ইকুয়াল টু m বাই v, বা m কত? রো ভি না, m তো রো ভি, m হচ্ছে রো ভি। তো এই যে একটু আগে আমরা v ইজ ইকুয়াল কি পাইছিলাম? ah না, পাইছিলাম কি না? এই যে এটা দেখালাম v ইজ ইকুয়াল ah। তো এখানে দেখো এই যে v এর পরিবর্তে আমি ah বসাবো, আর হচ্ছে যে রোটা রাখবো আর কি। তো তার মানে
আমার দাঁড়াচ্ছে যে m is equal to ah rho, এটা হচ্ছে m, ঠিক আছে, এটা হচ্ছে আমার m। তো এখন ধরো তোমাকে বলছে যে এরকম একটা পাত্র, সেটার আয়তন দেয়া আছে, সরি, এরকম একটা পাত্র, সেটার ক্ষেত্রফল দেয়া আছে, এ উচ্চতা দেয়া আছে। এখন বলছে এটার মধ্যে কত কেজি পানি ধরবে, তুমি বের করতে পারো কিনা? এই যে m is equal হচ্ছে ah rho। তো পানির ক্ষেত্রে আমরা গত ক্লাসে পড়ছি যে পানির ক্ষেত্রে ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তো তোমার এখানে a আছে, h আছে, তুমি এখানে পানির ঘনত্ব জানো 1000, যদি তুমি বসায় দাও তাহলে তুমি বের করে ফেলবা যে এখানে হচ্ছে টোটাল কতটুকু পানি আছে, বুঝেছো? এখন এই পানির হিসাবগুলো হচ্ছে আমরা কাজকর্মদ শক্তির মধ্যেও পড়ছি। তো আমরা হচ্ছে কর্মদক্ষতা হিসাব করি, তো মোটরের কর্মদক্ষতা হিসাব করে দেখি যে একটা পুকুর পানি সেচতে কতক্ষণ সময় লাগবে, অথবা তুমি চাইলে একটা পুকুরের যে দৈর্ঘ্য প্রস্থ মেপে পানির উচ্চতাটুকু মেপে তুমি ক্যালকুলেশন করতে পারবা যে সেই পুকুরের মধ্যে কতটুকু পানি আছে, কত কেজি, কত হাজার কেজি পানি আছে, ঠিক আছে? যাক, এইটুকু ক্লিয়ার যে m is equal হচ্ছে ah rho। এই যে এখন m এর জায়গায় কি বসাবো, ah rho আর g তো আছে ইনটু g। এই হচ্ছে আমার f is equal to ah rho g, বুঝেছো? তো এবার দেখো, আমরা জানি না যে p is equal হচ্ছে f by a। তো f এর মান কত পাইছি এখানে, ah rho g বাই হচ্ছে a। তাহলে এখানে a এর যদি কাটা দিই তাহলে কি থাকে, থাকে হচ্ছে h rho g। সুতরাং p is equal হচ্ছে h rho g, ঠিক আছে? এটা হচ্ছে আমার সূত্র আর কি, চাপ বের করতে পারবে h rho g টা। তো তুমি ধরো তোমাকে বললো যে একটা পুকুরের উচ্চতা গভীরতা হচ্ছে 5 মিটার, এখন এটা এই পুকুরের মধ্যে চাপ কত হবে, ওই যে h, এই যে h rho g, h দিবা আর পানি ঘনত্ব 1000, g তো 980, চাপ বেরিয়ে যাবে, ঠিক আছে? তো এরপরে দেখো আমাদের একটা উদাহরণ দিছে যে তিমি মাছ সমুদ্র পৃষ্ঠ থেকে 21000 মিটার গভীরতায় যেতে পারে, সেটি কত চাপ সহ্য করতে পারে, বুঝেছো? প্রশ্নটা বলছে তিমি মাছ সমুদ্র পৃষ্ঠ থেকে 21000 মিটার গভীরতায় যেতে পারে, বুঝছো? তো বলছে যে সেটা চাপ কত হবে। তো দেখো আমরা তো জানি আমরা একটু আগে বলছি না যে প্রতি মিটারে হচ্ছে, আমরা একটু বলছি না যে প্রতি 10 মিটারে 1 এটিএম করে বাড়ে, তাই না? তো আমি যদি বলি যে একটা মানুষ সাইকেল চালায়, তো প্রতি 10 সেকেন্ড পর পর তার বেগ একটু করে বাড়ে, 1 মিটার করে বাড়ে। তো আমি এখন যদি বলি যে সে এখন 1 কিলোমিটার দূরে আছে, তাহলে সে কত সেকেন্ড ধরে সাইকেল চালাইছে বা কত মিনিট ধরে চালাইছে বলতে পারবো না? পারবো। এইখানে এরকম যে সে হচ্ছে তিমি মাছটা 21000 মিটার পর্যন্ত যেতে পারছে পানির নিচে, মানে 21 কিলোমিটার, 21 কিলোমিটার নিচে যেতে পারে। এখন বলছে সে কত চাপ সহ্য করতে পারে, তাহলে চাপ কত হবে, 21000 বাই হচ্ছে 10,
10 মিটারে 1 এটিএম করে বাড়ে। তো 10 মিটার যদি 1 এটিএম হয় তাহলে এত মিটারে কত? এখানে আসবে হচ্ছে 10 ধরে কাটলে 2100 এটিএম চাপ সহ্য করতে পারে। তোমাদের বইয়ে এটা হচ্ছে 2100 মিটার দেওয়া ছিল আর কি, একটা শূন্য কম ছিল, সমস্যা নাই, একটা শূন্য যদি হচ্ছে আমি কমায় দেই তাহলে এই যে সব জায়গায় কমে যাবে আর কি, এখানে একটা কমে যাবে 210 এটিএম। এটাকে তুমি এভাবে করতে পারো যে 10 মিটারে 1 এটিএম চাপ, তাইলে 1 মিটারে হচ্ছে 1/10 এটিএম, তাহলে 2100 মিটারে হচ্ছে 1 * 2100 এটিএম। এখান থেকে কাটাকাটি করবা, আসবে হচ্ছে আমার 210 এটিএম। আশা করি এখন বুঝতে পারছো, আর কোনো প্রবলেম নাই। তো ছোট্ট বন্ধুরা, এবার দেখো পরবর্তী একটা एग्जांपल যাব আমরা। তো পরবর্তী एग्जांपल বলছে যে পানির নিচে প্রতি 10 মিটার গভীরতায় 1 এটিএম করে চাপ বাড়ে, এটা তো আমরা জানি। ডাইভাররা সর্বোচ্চ 1000 ফিট বা 330 মিটার পর্যন্ত যেতে পারে, তো সেখানে তারা কতটুকু চাপ সহ্য করে? ডাইভার মানে হচ্ছে ডুবুরি, ডাইভার হচ্ছে ডুবুরি, ঠিক আছে? এই যে ডাইভ আছে না, ডাইভ অর্থ হচ্ছে ডুব দেওয়া, ডাইভ অর্থ ডুব দেওয়া, ডাইভার ডাইভ থেকেই ডাইভার, ঠিক আছে? তো এখন দেখো একটা ডুবুরি 330 মিটার পর্যন্ত যেতে পারে, ওই প্রশ্ন আগের মতোই বলছে যে সে কত চাপ সহ্য করে। আগেরটার মধ্যে বলছিল যে একটা তিমি মাছ, আর এখানে বলছে শুধু হচ্ছে একজন ডুবুরি, এইটুকু ব্যবধান। এইটা আমরা হচ্ছে এভাবেই করব যে 10 মিটারে চাপ 1 এটিএম, তাহলে 1 মিটারে চাপ 1/10 এটিএম, তাই না? তো সুতরাং 330 মিটারে চাপ হচ্ছে 1 * 330 বাই হচ্ছে 10 এটিএম। তো কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে এখানে 33 এটিএম, ঠিক আছে? তার মানে হচ্ছে এই লোকটা সর্বোচ্চ 33 এটিএম চাপ সহ্য করতে পারে, ডুবুরি। তো দেখো, তার মানে এখান থেকে আমরা জানলাম যে একজন ডুবুরি আসলে কতটুকু গভীরতা পর্যন্ত হচ্ছে সে উদ্ধার কাজ চালাতে পারে, উদ্ধার অভিযান চালাতে পারে। তো 330 মিটার, 330 মিটার মানে বুঝতে পারো হাফ কিলোমিটার চেয়ে কম। হ্যাঁ, ওই যে আমাদের মাসুদ ভাইয়ের দোকানটা আছে না, তো মাসুদ ভাইয়ের দোকান থেকে ওই যে যে রাস্তাটা হয়েছে আইলেটের বাড়ি পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তার দূরত্ব হচ্ছে 250 মিটার। এই রাস্তার দূরত্ব 250 মিটার। তো ডুবুরি যেতে পারে হচ্ছে 330 মিটার, তার মানে এটা হচ্ছে আরো বেশি আর কি। তো এখানে আমরা আরেকটা তথ্য দিই, বিল্ডিং আছে না, একতলা বিল্ডিং, একতলা বিল্ডিং সমান হচ্ছে 3 মিটার। একটা তলা বিল্ডিং হচ্ছে 3 মিটার, 10 ফিট আর কি, 10 ফিট বা 3 মিটার। এই যে আমার বিল্ডিংটা আছে, এখান থেকে এই উচ্চতা হচ্ছে 3 মিটার, এটা আশেপাশে। তো কোথাও যদি বলে যে ধরো 30 মিটার উচ্চতা, তার মানে এটা 10 তলা বিল্ডিং। তো এখানে যে আমাদের ডুবুরি আছে, তো উনি হচ্ছে
330 মিটার যেতে পারে, তাই না? তা আমি যদি হচ্ছে এটাকে কত তলা দেখতে চাই, তাহলে 3 দ্বারা ভাগ করি, তাহলে পাবো হচ্ছে এখানে 110। তার মানে সে 110 তলা সমপরিমাণ বিল্ডিং এর উচ্চতা সমপরিমাণ নিচে যেতে পারে, 110 তলা। ঠিক আছে, এইবার দেখো পরে একটা প্রশ্ন বলছে যে কেরোসিন, পানি, পারদ তিনটার ঘনত্ব দেয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে এই তিনটার তরলের জন্য 50 সেন্টিমিটার নিচে চাপ বের করো। আমার এখানে দেখো পানির ঘনত্ব রো ডাব্লিউ দিয়েছি কি আমরা 1000। তারপর হচ্ছে কেরোসিনের ঘনত্ব আচ্ছা ডাব্লিউ মডেল দেওয়ার দরকার নেই, আমরা যেহেতু লিখছি এখানে কেরোসিন লিখছি 800। পারদের ঘনত্ব এখন ওরা বলছে যে 50 সেন্টিমিটার নিচে এটার চাপ বের করতে। মানে ওই যে বলছিলাম যে এটা ধরো আমার একটা পাত্র, তো আমি এখানে পানি রাখছি, একটা পাত্রে পানি রাখছি, একটা পাত্রে পারদ রাখছি, একটা পাত্রে হচ্ছে কেরোসিন রাখছি। তো এখান থেকে 50 সেন্টিমিটার নিচে, হ্যাঁ ধরো এইটুকু নিচে নামলাম, এখানে চাপ কত হবে? তিনটা পাত্রের মধ্যে আলাদাভাবে রাখছি, তো তিনটার জন্য আলাদাভাবে চাপ বের করব। এখানে উচ্চতা কত বা গভীরতা যেহেতু নিচে বলছে, এইচ ইজ ইকুয়াল হচ্ছে 50 সেন্টিমিটার বা 0.5 মিটার, তাই না? তো এখন দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে P is equal to H rho G, তাই না? P is equal to H rho G। তো H তো সবগুলোর জন্য সমান, কিন্তু রো টা হচ্ছে চেঞ্জ আর কি। এখন যদি আমি পানির চাপ বের করি, প্রথমটা পানির চাপ P is equal to H rho G সমান সমান 0.5 into 1000 into 9.8। তো দেখো কত আছে এখানে, এখানে আসা হচ্ছে আমার 4900 এটিএম। ঠিক আছে, 4900 এটিএম আসে চাপ। তো এইভাবে কেরোসিনের ঘনত্ব কত হবে, সরি কেরোসিনের চাপ কত হবে, এখানে ক্যালকুলেশন করলে কত পাবো, $3920 এটিএম। ঠিক আছে, তো একই ভাবে আমরা দেখব হচ্ছে পারদের ঘনত্ব,
সমান সমান 0.5 ইনটু 13,600 ইনটু হচ্ছে 9.8। তো এইটাকে ক্যালকুলেশন করলে কত পাই? এটাকে আসা হচ্ছে এই 66,640, বুঝছো? এটা কিন্তু পয়েন্ট না, 66,640 আর কি। এই দেখো, এটা হচ্ছে আমরা তিনটা চাপ পেলাম, এই যে একটা দুইটা তিনটা চাপ আমরা পাইছি। এবারে একক নিয়ে কথা বলি। এখন তুমি এটিএম মধ্যে চাইলে হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার দিতে পারো, নিউটন পার মিটার স্কয়ার দিতে পারো। আবার দেখো, যদি তোমরা ধরো এটিএম আছে, হ্যাঁ, এখন পরীক্ষায় প্রশ্ন আসছে, তো তুমি এমসি করছো, করার পরে দেখো যে এরকম কোনো অ্যানসার নাই, প্যাসকেল সব অ্যানসার দাও। তো এই এটিএম থেকে প্যাসকেল কিভাবে নিবা? এটিএম থেকে প্যাসকেল নিবা হচ্ছে এটাকেই ওই যে এটা গুণ করবা 101 325 প্যাসকেল। এক এটিএম সমান এত প্যাসকেল। তো তুমি হচ্ছে এই যেটাকে এত দ্বারা গুণ করবা, তাই প্যাসকেলে চলে যাবে, যা আসবে তাই হচ্ছে প্যাসকেলের মান। তো এবার হচ্ছে দেখো আমরা আর্কিমিডিসের সূত্র নীতি এবং প্লবতা দেখব। ধরো এটা হচ্ছে আমার একটা পাত্র, আমি এখানে এটা হচ্ছে আমার ওয়াটার লেভেল আর কি। আমি হচ্ছে এখানে এরকম একটা পাত্র ডুবাই রাখছি। তো এই যে দূরত্বটুকু আছে না, এই যে দূরত্বটুকু আছে না, এটা হচ্ছে এইচ। আর এখান থেকে যে এই দূরত্বটুকু, এখান থেকে পানি, এটা হচ্ছে H1। তারপরে এইখান থেকে এই টোটালটা, এটা হচ্ছে আমার H2। হচ্ছে কিনা যে আমি একটা বস্তুকে পানির মধ্যে ডুবাইলাম, মাঝখানে রাখছি আর কি। তো পানি থেকে যতটুকু নিচে আছে এটা হচ্ছে H1, আর পাত্রের যে উচ্চতা আছে সেটা হচ্ছে H, আর এইখান থেকে একদম শুরু পর্যন্ত এটা হচ্ছে H2। ঠিক আছে? তো এখন দেখো, আমরা তো এটা জানি কিনা যে P is equal to H rho G। তা আমি যদি এখানে কল্পনা করি, দেখো দুইটা চাপ আছে এখানে। একটা চাপ এই যে এটা নিচের দিকে দিচ্ছি, আমি একটা পাত্রের মধ্যে পানি ভর্তি, এটার মধ্যে আরেকটা পাত্র রাখতেছি। আমি এই যে রাখতেছি, তো এখান থেকে যতটুকু নিচে আছে পাত্রটা, এটা হচ্ছে তাকে ফোর্স করে নিচের দিকে নামাচ্ছে, এটা নিচের দিকে কাজ করতেছে। তো তাহলে এটা হবে H1 rho G, P1 is equal to হচ্ছে H1 rho G। তো আবার এই যে এখানে আছে এটা H2, এটা হচ্ছে পাত্রটাকে উপরে তুলতে সাহায্য করতেছে, উপরের দিকে ঠেলতেছে। তো আমি যদি এরকম একটা পানি ভর্তি পাত্রের মধ্যে এরকম একটা বস্তু বা ছোট বস্তু রাখি, তো কি করবে, নিচের যে ফোর্সটা আছে সেটা হচ্ছে উপরে ঠেলে দিবে, নিচে চাপ দিয়ে উপরের দিকে ঠেলে দিবে, উপরে উঠতে চাইবে। তো তুমি বলো তো যে এখানে আমরা P2 তে লিখব H2 rho G। তো rho G তো দুইটার মধ্যে সেম, তাহলে এখানে চাপটা আসলে কিসের উপর ডিপেন্ডেন্ট? চাপটা হচ্ছে ভাইয়া H এর উপর ডিপেন্ডেন্ট। H যত বেশি হবে চাপ তত বেশি হবে। তো এইখানে H টা তো কম দেখতেই পাচ্ছ, আর H2 টা তো বেশি টোটালটা। তো অবভিয়াসলি এই মানটা হবে বড় হবে, এই মানটা বড় হবে।
তো বড় যদি হয়ে থাকে তাহলে এবার ফোর্সটা দেখো, ফোর্স F ইজ ইকুয়াল হচ্ছে PA, হ্যাঁ, F1 ইজ ইকুয়াল টু P1A, F2 ইজ ইকুয়াল হচ্ছে P2A। তো এখানেও তো P2 টা বড়, তার মানে F2 টা বড় হবে, F2 ইজ গ্রেটার দেন F1। আচ্ছা তো দেখো তাহলে আলটিমেট F টা কি হবে আমার, F ইজ ইকুয়াল হবে F2 মাইনাস F1, হ্যাঁ। বা দেখো F সমান কি হবে, F2 মানে কি AH2 rho g মাইনাস AH1 rho g। তো A তো কমন, তাহলে আমরা হচ্ছে এইভাবে নিব A ইনটু H2 মাইনাস H1 rho g, ঠিক আছে। তো এটা মানে হচ্ছে H। তা আচ্ছা এখন বলো তো এই যে H2 এটা তো টোটাল না, H2 থেকে যদি তুমি এইটুকু বাদ দাও, এটা হচ্ছে H2 টোটাল থেকে হচ্ছে তুমি এই H1 টা এইটুকু বাদ দিলা, এইটুকু বাদ দিলা, তাহলে আমরা কি তাই বলো তো H থাকে না, H থাকে, তাহলে হচ্ছে সেখানে H বসাবো। এই হচ্ছে আমার F ইজ ইকুয়াল হচ্ছে H rho g, AH rho g। এই হচ্ছে আমার F ইজ ইকুয়াল হচ্ছে AH rho g, ঠিক আছে। এটা আমরা প্রথমেই দেখা হয়েছিল আর কি। তারপর দেখো প্রবতা, আর এখানে কি কি ঘটবে, একটা বস্তু তুমি যদি পানিতে ডুবাও তাহলে দেখবা যে হালকা মনে হয়, খুবই হালকা মনে হয়। অনেক সময় হচ্ছে দেখবা যে যখন কলস আছে না, কলস কিভাবে আমরা উল্টিয়ে নিই, কলস কিভাবে উল্টিয়ে পানির মধ্যে দিয়ে আমরা সাঁতার কাটছি, তো যখন একটা সময় কলসটা হচ্ছে ভর্তি হয়ে যায় তখন পানির মধ্যে ডুবে যেতে শুরু করে, কিন্তু দেখবা যে কলসটা ভর্তি করে তুমি যদি হচ্ছে পানির মধ্যে দিয়ে নিয়ে যাও তাহলে অনেক হালকা মনে হয়, মনে হয় যে ওজনেই নেই, এতটা হালকা। কেন মনে হয় এরকম, যে কলসটা তুমি যদি মানে বায়ুপ্রিয় পরিবেশের মধ্যে আপনি ধরো এত কষ্টের ওজন, অনেক ওজন বেশি, কিন্তু সেই একই জিনিস পানি ভর্তি জিনিস পানির মধ্যে এটা হালকা কেন মনে হয়, কারণ কারণটা হচ্ছে একটা বস্তু যতটুকু পানি অপসারণ করতে পারে তার রিয়াল ওজন থেকে সেটুকু ওজন বাদ যায়। তো ধরো তুমি একটা কলসি, ধরো তুমি একটা কলসি এরকম এরকম একটা কলসি হচ্ছে পানি ভর্তি আছে, আমি ধরে নিলাম যে এখানে হচ্ছে ধরো 20 কেজি পানি ভর্তি, 20 কেজি পানি ভর্তি। তো এই যে কলসিটাকে তুমি পানির মধ্যে রাখছো, ভিতরে রাখছো, রাখার ফলে এই কলসিটার আশেপাশে সব দিকে পানি আছে, কিন্তু ভিতরে বাইরে পানি ঢুকতে পারতেছে না। তো এই কলসিটা আসলে ইয়ার থেকে পুকুর থেকে কতটুকু পানি সরাইছে, এই যে এটার ভিতরে কতটুকু পানি আছে ঠিক ততটুকু পানি সে সরাইছে, এই জন্য সেটাকে একদম ওজনই নাই এরকম মনে হয়। কলসির যে ওজনটা আছে এই ওজনটা আমাদের কাছে লাগে, কলসির একটা ওজন আছে না, এইটুকু লাগে, আর তার ভিতরে যতটুকু পানি বাইরে ততটুকু পানি, এই জন্য হচ্ছে তাকে হালকা মনে হয়, ঠিক আছে। আবার বলি যে একটা বস্তু যতটুকু পানি অপসারণ করতে পারে তার ওজন থেকে ততটুকু কমে যায়, ঠিক আছে। যতটুকু পানি অপসারণ করছে সেই ওজন থেকে এই পানির ওজনটা কমে যায়। এরপর দেখা হচ্ছে বস্তুর ভেসে থাকা এবং ডুবে থাকা। তো এইটা ডিপেন্ড করে হচ্ছে একটা বস্তু কতটুকু পানি অপসারণ করতেছে এবং সেটার ওজনের সাপেক্ষে সে কি পরিমাণে পানি অপসারণ করতেছে। সুন্দর একটা এক্সাম্পল দিয়ে দেখো,
বস্তু ভাসা অথবা ডুবা। তা একটা লোহা, এটার ওজন হচ্ছে 1 কেজি। তুমি এটা হচ্ছে পানির মধ্যে রাখলাম, এরকম একটা পানির মধ্যে দিলাম, আর একটা হচ্ছে কাঠের টুকরা, এত সাইজের একটা কাঠের টুকরা। তুমি আমার বলো তো যে এটার ওজন যদি হয় 1 কেজি, এতটুকু সাইজের, তাহলে এটার ওজনটা কতটুকু হবে? আমি ধরে নিলাম যে খুব বেশি হলে 100 গ্রাম। 100 গ্রাম, এটা 1 কেজি, এটা 100 গ্রাম। এখন তুমি আমার বলো তো যে এই যে লোহার বস্তুটা আছে, এটা যদি হচ্ছে আমি পানিতে রাখি, পানিতে ছেড়ে দিই, তাহলে সেটা কতটুকু পানি অপসারণ করবে? কতটুকু অপসারণ করবে? এটার যে এরিয়াটা আছে এইটুকু না, এটার ভিতরে যে জায়গাটা আছে এতটুকু পানি তো সে অপসারণ করতে পারবে। আমি একটা বস্তু মানে পানির মধ্যে ছেড়ে দিলাম, তো তার যে এরিয়াটা আছে, আয়তনটা আছে, এটা অনুযায়ী সে হচ্ছে এতটুকু পানি সরা দিবে। লোহার ঘনত্বটা বেশি হওয়ার কারণে সে অল্প অল্প পরিমাণের মধ্যে হচ্ছে ওজনটা বেশি, ওজন বেশি। তো আমি ধরে নিলাম সে হচ্ছে এখানে 100 গ্রাম পানি অপসারণ করছে। কত গ্রাম? 100 গ্রাম পানি অপসারণ করছে। আর এটার কাঠের ওজন হচ্ছে 100 গ্রাম। কিন্তু দেখো এই যেটা আয়তনটা কত বিশাল, হ্যাঁ? একটা কাঠ তুমি পানিতে রাখছো, সে অনেকটা পানি অপসারণ করছে, কারণ তার আয়তন বড়, ক্ষেত্রফল বড়, বেশি, কনসেন্ট্রেশন কম। তো এখানে হচ্ছে আমার ধরো 300 গ্রাম পানি, 300 গ্রাম পানি অপসারণ। এখন তুমি আমার বলো যে কোনটা ভাসবে কোনটা ডুববে, নিজেই বলো। এই যে এটা 1 কেজি, সে পানি অপসারণ করছে হচ্ছে মাত্র 100 গ্রাম। তো তুমি এখানে কেমন থাকবা? তোমার থাকার জায়গা না দেখে তুমি এখানে ডিরেক্ট নিচে পড়ে যাবে। আবার এটা হচ্ছে 100 গ্রাম কাঠের টুকরাটা, তো তুমি তোমার ওজন হচ্ছে বেশি পানি অপসারণ করে ফেলছো, তার মানে তুমি অবশ্যই ভেসে থাকবা, তাই না? তুমি ভেসে থাকবা। এই জন্য হচ্ছে কাঠটা যখন আমরা পানিতে রাখি তখন এইভাবে ভেসে থাকি। ঠিক আছে? তো এখন প্রশ্ন হতে পারে যে ভাই তাহলে একটা লোহা যদি পানিতে ডুবে যায়, তাহলে লোহার তৈরি জাহাজ বা লঞ্চ, স্টিমার ওগুলো কেন ডুবে না? দেখো একটা লঞ্চ বা স্টিমার, হ্যাঁ, সাধারণত এরকম নৌকা টাইপের হয়, ধরো এরকম টাইপের হয়েছে। তো এটা তো লোহার তৈরি, তো লোহার তৈরি হইলেও এটার যে নিচের যে এরিয়াটা আছে, পৃষ্ঠতলটা আছে, এরকম আছে, এটা আমরা এভাবে রাখি পানিতে পরে, তো সেটা হচ্ছে এই তলা থেকে একটা বিশাল পরিমাণে পানি অপসারণ করে। ঠিক আছে? বিশাল পরিমাণে পানি অপসারণ করে। তো এখন ধরো এই লঞ্চ বা স্টিমারটা হচ্ছে 1000 কেজি পানি অপসারণ করছে, 1000 কেজি পানি অপসারণ করছে। তো এখন তুমি এখানে যে বস্তুগুলা রাখবা, এখানে মানুষ উঠে, ধরো এখন কাঁঠালের সময় গ্রীষ্মকাল, নদী পথে কাঁঠাল আনা নেওয়া করে, বা আরো বিভিন্ন বস্তু রাখবা, বা ধরো হচ্ছে তুমি নৌকা ভ্রমণ করবা, একসাথে 150-200 জন মানুষ মিলে তুমি লঞ্চে করে যাচ্ছ। তো এইখানে তুমি সর্বোচ্চ ওজন দিতে পারবা এটার চেয়ে কম, সর্বোচ্চ ওজন দিতে পারবা 1000। যদি এখানে 1000 প্লাস 1 হয় তাহলে সেটা ডুবে যাবে। ঠিক আছে? তো তুমি এক্সাক্ট 1000 তো দিবা না, একটু কম দিতে হয়। তো তুমি ধরো এখানে হচ্ছে 900 কেজি দিলাম, এখানে 900 কেজি, হ্যাঁ, এখানে 900 কেজি ওজনের মানুষ আছে, 10 জন 20 জন মানুষের ওজন 900 কেজি, কথা বল, বা 9 জন মানুষের ওজন 900 কেজি, এছাড়া আর হচ্ছে কিছু যন্ত্রপাতি মিলে 900 কেজি।
তখন হচ্ছে এটা ভেসে থাকবে, স্টিমারটা বা লঞ্চটা চলবে। কিন্তু যদি এটা কোনো ক্রমে তুমি মানুষ উঠতেই থাকো নিতেই থাকো, তোমার ওজন 1200 কেজি হয়ে গেছে, তখন তুমি কি হবে? তুমি সাথে সাথে ডুবে যাবা। বুঝেছো? এই আর কি। তো তার মানে ছোট নৌকায় বা ছোট স্টিমার লঞ্চে কেন কম মানুষ নিতে পারে সেটা তো আমরা বুঝলাম। কারণ সেটার আয়তন ছোট, পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছোট, সেটা কম পরিমাণে পানি অপসারণ করে, এই জন্য হচ্ছে সেটার মধ্যে মানুষ কম ধরতে পারে। এখন ধরো একটা বড় স্টিমার, বড় লঞ্চ, যেটা হচ্ছে 5000 কেজি পানি অপসারণ করতে পারে। তার মানে এখানে আমি আর কত জিনিস নিতে পারবো তুমি কল্পনা করতে পারো? আর বহু জিনিস আমি নিতে পারবো, তাই না? এখানে আমি 4000 4500 কেজি পর্যন্ত বস্তু নিতে পারবো। ঠিক আছে? তো আগে একটা সময় ছিল, দশালের যুব উন্নয়ন সংস্থা ছিল না আমাদের, তো ওই দশালের যুব উন্নয়ন সংস্থা থেকে হচ্ছে প্রতিবার রোজা ঈদের পরের দিন আর কি 2 দিন পর্যন্ত টোর দিত একটা নৌকা ভ্রমণ। তো ম্যাক্সিমাম সময় হচ্ছে ইটনামিটা ওইদিকে যাইতো আর কি, একটা লঞ্চ স্টিমার ভাড়া করে যাইতো। তো যখন হচ্ছে রোজা ঈদ ছিল ওই সময় করতো, যখন নদী ভরা ছিল। তো আস্তে আস্তে একটা সময় তো ঈদ পিছিয়ে আসতেছে, তখন তার হচ্ছে কুরবানিদের সময় করে। হ্যাঁ, কুরবানির সময় ভালো পানি থাকে ওই সময় করে। এই যে দেখবে এখন তো কুরবানি চলে গেছে, এখনো নদীর পানি খুব বেশি একটা নাই। তো রোজা ঈদের সময় তো ছিলই না, এই আর কি। তো তারা যখন ট্যুর দিছে একবার, তো এমন পরিমাণে মানুষ নিছে, 60 জন মানুষ নিছে আর কি। লঞ্চটা ছিল ছোট। তো যখন মানুষগুলো উঠছে সবগুলা, তখন আমি তখন ছোট, মনে আছে আমার, আমি দেখতেছি এই যে পানি লেভেল এইটুকু পানি লেভেল, এটা হচ্ছে এখানে মানুষ বসে আছে, পানি লেভেল এইটুকু। আবার উপরে তো বক্স ফিট করে, মাইক ফিট করে ডান্স করতেছে, গান বাজনা করতেছে, কাপাকাপি করতেছে। তো এটা হচ্ছে এভাবে দুল খাইতেছে, এদিকে দুল খাইতেছে। তো দুল খাইতে গিয়ে এক সময় প্রায় পানি উঠে পড়ে অবস্থা। তো এভাবে চললো একটা কিছুক্ষণ পথ গিয়া, ইটনা যাওয়ার আগেই পরে দেখেছে নরসুন্দা নদী আরো বড় হতে শুরু করছে। তখন শুধু গাছপালা আর অন্ধকার ছাড়া কিছু দেখে না, পানি আর পানি। হ্যাঁ, তো এই উত্তাল নদীর মধ্যে, এত উত্তাল নদীর মধ্যে, পানির মধ্যে, এখানে কোনো কুল কিনার নাই, এই স্টিমার নিয়ে 60 জন মানুষ নিয়ে যদি তুমি আগাও, হ্যাঁ, তাহলে এমন ঢেউ দিবে, তো পানি তোমার উঠবে, এখানে চলে আসবে, পানি ডুবে যাবে। একবার যদি খালি এক ঢেউয়ে পানি উঠে, তাহলে আরো 2-3 জায়গাতে পানি ঢোকা শুরু করবে, আরো ঢুকাই দেবে, একটু ঢুকা মানে আরো ঢুকা। তো ঢুকতে এক সময় দেখা যায় তুমি পুরো স্টিমারে একদম পানির নিচে চলে যাবে। যদি একবার ওটা শুরু করে, তাহলে ওই লঞ্চ ওয়ালার বাপের ক্ষমতা নেই এটা ফেরানো। হ্যাঁ, এটার ভিতরে যা মানুষ আছে সব মরবে। তো এখানে এটা ছাদ থাকে, আমার ছাদে যারা আছে তারা হয়তো বাঁচবে, কিন্তু এটার ভিতরে যারা আছে, ভিতরে ঘরের মতো ভিতরে যারা বসে আছে, এরা তো বেরোতে পারবে না, সবগুলো মারা। এই জন্য কি করছে ওরা, এত বিপদ সম্পদ দেখিয়া ওরা ব্যাক করে চলে আসছে, তো ওরা দিতে পারবে না। এখন তো একটা প্রশ্ন বলছে যে এক টুকরো কাঠ পানিতে ডুবাই দিলে সেটা কতটুকু পানিতে ভাসবে বা ডুববে, কত শতাংশ ডুবে থাকবে? তো দেখো, কাঠের ঘনত্ব দিছে রো ইজ ইকুয়াল টু হচ্ছে 0.5 ইনটু 10 কিউব কেজি পার মিটার কিউব। আর পানির ঘনত্ব কত? রো ইজ ইকুয়াল টু হচ্ছে রো ডব্লিউ 1 ইনটু 10 কিউব, তাই না? তার মানে কাঠের ঘনত্ব হচ্ছে পানি ঠিক অর্ধেক আর কি। ঠিক আছে? তো দেখো, আমরা কি জানি রো ইজ ইকুয়াল টু m বাই ভি, বা m ইজ ইকুয়াল টু হচ্ছে রো ভি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার কাঠের ওজন আর কি, এটা কাঠের ওজন, m ইজ ইকুয়াল টু রো ভি। এখন যদি আমি পানির ওজনটা বের করি, রো ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে m বাই ভি, বা
m ইজ ইকুয়াল টু হচ্ছে m w ইজ ইকুয়াল টু হচ্ছে w মানে ওয়াটার আর কি রো w v, তাই না? এই হচ্ছে দুইটার ওজন। তো ভাসবে বা ডুববে এটা তো আমরা একটু আগে বললাম যে যতটুকু পানি অপসারণ করবে ততটুকু ডুববে বা ভাসবে আর কি। হ্যাঁ, তো এই যে কাঠের ওজনটা, কাঠের যে ওজনটা আছে এই কাঠ হচ্ছে এতটুকু পানি অপসারণ করবে, এখানে m এর যে মানটা আসবে সে এতটুকু পানি অপসারণ করবে। তো এতটুকু পানি অপসারণ করা মানে সে এতটুকু ভেসে থাকবে, ঠিক আছে? তো তার মানে এটা একটা সমান, এই দুইটা সমান হবে, ঠিক না? মানে একটা বস্তুর ওজন কত, এই যে এখানে mটা এটা হচ্ছে আমার কাঠের ওজনটা বের হবে, m = ρv, কাঠের ওজনটা বের হবে, আর এটা হচ্ছে পানির ওজনটা। তো এইটা যদি v1 পরিমাণ পানিতে ডুবে থাকে এবং অপসারণকৃত পানির পরিমাণ যদি হয় এটা, তাহলে আমরা লিখতে পারি না যে রো v রো w v1, ঠিক আছে? আবার বলি এটা হচ্ছে কাঠের ওজন, এটা হচ্ছে পানির ওজন, এই দুইটা সমান। তো দেখো বা v1 by v is equal to rho by rho w, এটা বলতে গেলে আপনি এটা কেমন লিখলেন? এই যে দেখো আর বলবো এটা ঠিক থাকে, এই যে rho v, হ্যাঁ এই যে রো কোণে লিখছি v1 rho w, এই যে v1 rho w is equal রো কত 0.5 into 10 কিউব, রো w হচ্ছে এটা, তো এটা কাটা দিলে থাকে হচ্ছে 0.5, এটা হচ্ছে আমার পাইলাম আর কি। এখন হচ্ছে কত শতাংশ, তার মানে হচ্ছে এটাকে আমি 100 দ্বারা গুণ করব আর কি, 50%, 50% হচ্ছে সে ডুবে থাকে। তো 50% ডুবে থাকে মানে কি 50% ডুববে আর 50% ভাসবে, তাই না? এই যে এটা পানি, এখানে এরকম একটা কাঠের টুকরো আছে, এই যে এভাবে আর কি অর্ধেক ডুবে আছে অর্ধেক বসে আছে। তো এরপরে দেখো এরপরে আমাদের আরেকটা ম্যাথ বলছে 10 কেজি ভরের একটা কাঠ নদীর পানিতে ভেসে ভেসে সমুদ্রে গেছে, কাঠের ওজন হচ্ছে 10 কেজি, নদীর পানিতে ভেসে ভেসে সমুদ্রে গেছে। আমরা তো জানি যে সব নদী হচ্ছে একটা সময় সমুদ্রে গিয়ে পতিত হয়। তো নদীর পানিতে সেটি অর্ধেক ডুবেছিল, সমুদ্রে কতটুকু ডুববে? তো যখন সে নদীতে ছিল না তখন হচ্ছে এই যে এরকম এটা নদী অর্ধেকটা ডুবেছিল, এখন বলতেছে যে সমুদ্রে গেলে কতটুকু ডুববে। তো আমরা তো জানি যে সমুদ্র হচ্ছে লবণ থাকে, লবণাক্ত, এই জন্য সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্বের চেয়ে বেশি হয়, ঠিক না? তা আমরা তো ডেড সির নাম শুনছি, জর্ডানের ডেড সি, হ্যাঁ, তো সেখানে যেটাকে বলা হচ্ছে মৃত সাগর আর কি। তো সেই মৃত সাগরের মধ্যে লবণের ঘনত্ব এতটাই বেশি, পানির ঘনত্ব এতটাই বেশি যে সেখানে কেউ চাইলেই ডুব দিতে পারে না। হ্যাঁ, মানুষ যদি সেইখানে সাঁতার কাটে তাহলে যেভাবে থাকে সেভাবে ভেসে থাকে, চাইলেই ডুবতে পারে না, সবসময় ভেসে থাকে, কারণ হচ্ছে সেটার ঘনত্ব বেশি। তো ডেড সির ঘনত্ব কত সেটা আমরা জানবো পরে। এখন প্রশ্ন হচ্ছে যে সমুদ্রে কতটুকু ডুবে থাকবে। তো সমুদ্রের পানির ঘনত্ব হচ্ছে 1.03, সমুদ্রের পানির ঘনত্ব
সমুদ্রের পানির ঘনত্ব ρs ইজ ইকুয়াল টু হচ্ছে 1.03 ইনটু 10 কিউব কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তো দেখো পানির থেকে একটু বেশি, পানি তো ছিল এখানে 1000 আর এটা হচ্ছে 1030 আর কি, 1000 থেকে একটু বেশি। তো কাঠের ভর কত, রো বি, তাই না? এটা হচ্ছে কাঠের ভর, আর নদীর পানিটা হচ্ছে ধরো এটা রো ডাব্লিউ ভি, ভি ধরো। তো যেহেতু বলছে যে নদীর পানিতে অর্ধেক ডুবে থাকে, তো আমরা লিখতে পারি না যে প্রশ্ন মতে বা শর্ত মতে, প্রশ্ন মতে হচ্ছে রো বি ইজ ইকুয়াল টু এইটা নদীর পানির অর্ধেক আর কি। যেহেতু আমার এই কাঠের টুকরাটা হচ্ছে নদীর পানিতে অর্ধেক ডুবে থাকে, তার মানে এটার ভরটা হচ্ছে নদীর পানির যে ভরটা আছে, পানির যে ওজনটা আছে সেটার অর্ধেক। মানে আমরা তো জানি যে একটা বস্তু ঠিক ততটুকুই ভেসে থাকে যতটুকু পানি সে অপসারণ করতে পারে। যেহেতু সে বলছে অর্ধেক ভেসে আছে, তার মানে অর্ধেক পানি অপসারণ করছে আর কি। তো এখন দেখো সমুদ্রের পানিতে V1 পরিমাণ ডুবলে এখানে ওজন কত হবে তাহলে, ρs V1, ρs বলতেছে হচ্ছে সমুদ্র আর কি, হ্যাঁ সি। তো আমরা লিখতে পারি না যে রো ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ρs V1, তাই না? তো এখানে আবার একটু ক্যালকুলেশন করতে পারি। এই যে ভি বি যদি আমি হচ্ছে কাটা দিই, তাহলে থাকে হচ্ছে হাফ রো ডাব্লিউ। হাফ রো ডাব্লিউ মানে কত, হাফ ইনটু 1000, তাই না? সমান সমান হচ্ছে 500 আর কি, 500 কেজি পার মিটার কিউব, পানির অর্ধেক। এখন এখান থেকে তো V1 বাই V ইজ ইকুয়াল টু হচ্ছে রো বাই রো এক্স ইজ ইকুয়াল টু পানির ঘনত্ব কত, এখানে কাঠের বস্তুর ঘনত্ব কত 500, বাই আমরা লিখতে পারি যে 0.5 ইনটু 10 কিউব কেজি পার মিটার কিউব, বাই হচ্ছে 1.03 ইনটু 10 কিউব কেজি পার মিটার কিউব। তো আমি যদি এখানে কাটাকাটি করি তাহলে কিছু একটা মান আসবে, তার সাথে হচ্ছে আমার এখানে আসে হচ্ছে 0.485 আছে। এটা যদি আমি হচ্ছে 100 দ্বারা গুণ করি শতাংশ করব, তো তাহলে আসবে 48.5, তাহলে শতকরা হচ্ছে 1% ডুবে থাকবে। ঠিক আছে, তো দেখো যে কাঠের টুকরাটা পুকুরের নদীর মধ্যে একদম 50-50 ডুবে ছিল, অর্ধেক ডুবে গেছিল, সেই সেম টুকরাটাই সমুদ্রের মধ্যে গিয়ে আর কম ডুববে, সমুদ্রে গিয়ে হচ্ছে আরেকটু কম ডুববে। দেখো 48.5 অংশ ডুবে থাকবে, এর মানে হচ্ছে প্রায় 1.5% আরো বেশি বেশি থাকবে। এই জন্য প্রশ্ন আসে যে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কেন? কারণ সেখানে ঘনত্ব বেশি, ভেসে থাকাটা সহজ। তারপরে দেখো সমস্যা হচ্ছে প্রশ্নগুলো কোনো নাম্বার দেওয়া নাই, উদাহরণ তো কোনো নাম্বার দেওয়া নাই, আমি কেমনে বুঝবো যে কোনটা করে দিয়েছি? এই যে আমি এখানে আছি, এখানে দেখো আগেরটা ছিলাম এখানে, এখন আছে এখানে, এই যে এটা করবো, এটা পেজটা দেখে রাখো তাহলে ছিল না। তো দেখো এখানে কি বলছে, ধরা যাক আর্কিমিডিসের স্বর্ণের মুকুটের ভর বাতাসে 10 কেজি, মানে স্বাভাবিকভাবে আর কি, যে এরকম পরিবেশে 10 কেজি।
পানিতে ডুবিয়ে ভর করলে আপাতভাবে 9.4 কেজি হয়। মুকুটের ঘনত্ব কত? তো দেখো এমনিতে হচ্ছে আমার পরিবেশে ভিরো মানে কেজি আর কি 10 কেজি মুকুটের ভর। ভিরো ইজ ইকুয়াল এম না, ওই যে আমরা পড়ছি না যে রো ইজ ইকুয়াল টু হচ্ছে এম বাই ভি বা এম ইজ ইকুয়াল টু হচ্ছে রো ভি। তো এখান থেকে আর কি যে এটা ইজ ইকুয়াল এম, এটা হচ্ছে বাতাসের মধ্যে এটার মানটা হচ্ছে আমার 10 কেজি। তো এখন বলছে যে যদি আমি সেটাকে পানিতে ডুবায় পরে আবার মাপি তাহলে হয় 9.4 কেজি। তার মানে ভি রো মাইনাস ভি রো ডাব্লিউ ইজ ইকুয়াল হচ্ছে 9.4 লিখতে পারি না? এটা হচ্ছে বায়ুতে, এটা হচ্ছে পানিতে, তো দুইটা বিয়োগ ফল হচ্ছে আমার 9.4। তাহলে দেখো বা এখান থেকে আমরা বের করি ভি রো ডাব্লিউ ইজ ইকুয়াল হচ্ছে ভি রো মাইনাস 9.8। তো ভি রো কত ছিল 10 মাইনাস 9.4, সরি এখানে 9.4। তো এখানে কত আসবে 0.6 কেজি। তো তার মানে আমার এখানে ওই পানির ওজনটা হচ্ছে 0.6 কেজি, ঠিক আছে? পানির ওজন হচ্ছে 0.6 কেজি আর নরমাল মুকুটের ওজন হচ্ছে 10 কেজি, পানির ওজন 0.6 কেজি। তা আমি যদি পানিতে ডুবানোর পরে আবার মাপি, তার পানিটা বাদ দিয়ে দিই, হ্যাঁ, তাহলে হচ্ছে 9.4 বা ভি রো ডাব্লিউ যদি এটা হয় বা বি কত হবে তাহলে বি হবে 0.6 বাই রো ডাব্লিউ মানে 0.6 বাই হচ্ছে 10 কিলো, তাই না? তো এখানে যদি আমরা হচ্ছে ক্যালকুলেশন করি তাহলে আসবে 6 ইনটু 10 ইনভার্স 4 এত মিটার কিউব, ঠিক আছে? এটা হচ্ছে আমরা ভি পাইছি, হ্যাঁ, এটা আমরা আয়তন পাইছি। এখন এই মানটা বসে হচ্ছে আমরা রো বের করব 10 কেজির জন্য আর কি। এটা আমাদের এখানে আছে না ভি রো ইজ ইকুয়াল 10 কেজি বা এখান থেকে রো ইজ ইকুয়াল কত হবে তাহলে 10 বাই ভি সমান সমান 10 বাই হচ্ছে 6.10 ইনভার্স 4, ঠিক আছে? এটা যদি হচ্ছে ক্যালকুলেশন করি তাহলে আসে 16 এত কেজি পার মিটার কিউব, ঠিক আছে? এই আর কি। তো বুঝছো কিনা জানি না, এই প্রশ্ন ছিল এরকম যে বায়ুতে হচ্ছে একটা বস্তুর ওজন মুকুটের ওজন 10 কেজি এবং হচ্ছে পানিতে ডুবায় ভর করলে 9.4 কেজি হয়। তো এখন তো ভি হচ্ছে 10 কেজি আর বায়ুতে যে ভরটা আছে আর পানিতে যে ভরটা আছে, হ্যাঁ, এই দুটো যদি আমরা মাইনাস করি তাহলে আসে হচ্ছে 9.4। তারপর সেখান থেকে আমরা হচ্ছে ওই রো ডাব্লিউটা বের করছি, হ্যাঁ, পানির যে ঘনত্ব সেটা বের করছি। তো তারপর সেখান থেকে আমরা হচ্ছে ভি বের করছি, তারপরে এই রো ইজ ইকুয়াল টু 10 বাই ভি এই ভি এর মধ্যে বসাইছি আমরা। তো এটা হচ্ছে মুকুটের ঘনত্ব আর কি।